আসসালামু আলাইকুম। যা হবার তাই হলো। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়লাভ করলো শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু যিনি বলেছিলেন যে শেখ হাসিনা সরকারই বৈধ সরকার এবং শেখ হাসিনা বাংলাদেশ বিমানবন্দরে অবতরণ করবেন বীরের বেশে ইত্যাদি বলেছিল এবং সব সময় এই ইউনূস সরকার মোল্লা ইউনূস ছাড়া তিনি কথাই বলতেন না ডক্টর ইউনূসকে, এবং বিএনপি সরকারকেও তিনি অবৈধ সরকার বলতেছেন যেমনটা তিনি ইউনূসকে বলতেন, এবং অত্যন্ত বাজে ভাষী এবং সব সময় মুখে মুসলিম বিদ্বেষ, বাংলাদেশ বিদ্বেষ এবং বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মুসলমানদেরকে যত বাজে বিশেষায়িত করা যায় তা তিনি করেছেন। কট্টরপন্থী থাকে, অনেকে রাজনীতিবিদ থাকে কট্টরপন্থী, কেউ উদারপন্থী, কেউ সমাজবাদী, কেউ পুঁজিবাদী, এরকম হয়। বাট মুখের এত জঘন্য ভাষা আমি আগে কখনো কোনো রাজনীতিবিদদের মুখে দেখিনি। আসলে বিজেপির আসলে জাতটাই এরকম। এই যে আসামের হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী, উনি 3 দিন আগে বললেন না যে কিভাবে তাদের নিজেদের দেশের মুসলিম নাগরিকদের পুশ করে সীমান্ত দিয়ে ঢুকিয়ে দিতেন। তিনি ওপেন বললেন যে আমি চাই না বাংলাদেশের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক হোক। কেন চাই না? কারণ তাহলে ভারত এই পুশিন গুলো করতে চায় না। হ্যাঁ, উনি কিভাবে বিভিন্ন জায়গা থেকে মুসলমানদেরকে এনে, এই মুসলমানরা কিন্তু ভারতের নাগরিক, বা তাদের একটাই দোষ, তারা বাংলায় কথা বলে। বাংলার প্রতি এই বিজেপির চরম বিদ্বেষ। তো এদেরকে বিভিন্ন জায়গা থেকে এনে সীমান্তে জড়ো করে তারপর যখন আমাদের বিডিআর সীমান্ত থেকে একটু দূরে সরে যায় তখনই আস্তে ঠেলে দেয়, ঠেলে দিয়ে ওরা চলে যায়। এভাবে পুশিন করে হাজার হাজার ভারতীয় নাগরিক আজীবন 14 পুরুষ ধরে ভারতে বসবাস, শুধু বাঙালি মুসলমান হওয়ার কারণে আজকে বাংলাদেশে ঠেলে দিয়েছে যে বাংলাদেশে তাদের কিছুই নেই। কে শুনবে তাদের কথা? তাদের কান্না কেউ শোনে না। তারাই আছে বাংলাদেশের এদিকে ওদিকে পড়ে আছে। বাংলাদেশ কি করবে? বাংলাদেশ প্রথম জেলে নেয়, কয়দিন পর জেল থেকে ছেড়ে দেয়। এই হচ্ছে গিয়ে ভারতের অবস্থা। আমি যখন ছোট ছিলাম তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দেখেছি জ্যোতি বসুকে। তিনি কখনো হাসতেন না। জ্যোতি বসু 22 বছর ধরে মুখ্যমন্ত্রী ছিলেন। তারপর ছিলেন বোধহয় 3 বছর বুদ্ধদেব বাবু, তারপর এলেন মমতা, মমতা ছিলেন 15 বছর। তো এই মমতা মোটামুটি হিন্দু মুসলমান এই দুইটা ধর্মের মাঝে সমন্বয় করে চলতে পেরেছিলেন। লন্ডনে আমার কিছু ফ্রেন্ড আছে যারা কলকাতা থেকে আসছে, কলকাতার বাঙালি, তার ভিতরে 2-1 জন খুবই ঘনিষ্ঠ। আমি একজনকে বললাম যে এবার তো মনে হয় বিজেপি এসে পড়বে পশ্চিমবঙ্গে। ওই বলে না, প্রশ্নই আসে না, আবারও মমতা আসবে, আমরা মুসলমানরা মমতা দিকে ভোট দিব। তখন আমি বললাম যে দেখো, গত ইলেকশনেই কিন্তু বিজেপি প্রধান বিরোধী দল হয়ে বসে আছে, যে বিজেপির নাম গন্ধ ছিল না এই পশ্চিমবঙ্গে। কাজেই বিজেপির কিন্তু উত্থান ঘটতেছে। সে বলে না, তুমি বেশি জানো নাকি, আমরা কলকাতার মানুষ, আমরা বেশি জানি, এবার মমতা দি বিপুল ভোটে জয়লাভ করবে। তো এরপর আমার সঙ্গে দেখা হয়নি গতকাল থেকে, তাহলে হয়তো আরো আলোচনা হবে। তো আমি দেখেছি যে তারা কলকাতার বাঙালি মুসলমান, কলকাতার বাঙালি মুসলমান বা বাঙালি হিন্দু যাই হোক না কেন, আমি দেখলাম যে ওরা আমার সঙ্গেই বাংলায় কথা বলে। হ্যাঁ, আমার বন্ধু কলকাতার বাঙালি, বিয়ে করেছে দিল্লির এক মুসলমান ফ্যামিলির মেয়েকে, ঘরে স্ত্রীর সঙ্গে হিন্দিতে কথা বলে, বাচ্চাদের সঙ্গে হিন্দিতেই কথা বলে। এমনকি যদি কলকাতার আরেক বাঙালির সঙ্গে দেখা হয় তার সঙ্গেও হিন্দিতে কথা বলে। বাংলায় শুধু কথা বলে বাবা মায়ের সঙ্গে, যখন দেশে ফোন করে বাবা মা আগের আমলের, তাদের সঙ্গে বাংলায় কথা বলে, আর এই আমার মতো বাংলাদেশের বন্ধুদের সঙ্গে বাংলায় কথা বলে। তাহলে আপনি দেখুন যে কলকাতা বাংলার অবস্থা কি। অবস্থা খুবই খারাপ। আসলে এই কলকাতা পশ্চিমবঙ্গে আস্তে আস্তে এই হিন্দি কালচারটা ঢুকে পড়তেছে এবং এই বিজেপির কালচারটা ঢুকে পড়তেছে। এবং দেখেন, এই 90 লাখ মুসলমানকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে। হ্যাঁ, 90 লাখ। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নানা রকম কুৎসা রটনা তো করেছে এবং রীতিমতো কেন্দ্রীয় বাহিনী এনে প্রতিটা কেন্দ্রে 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 বসিয়ে রেখেছে এবং রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে। এবং এটাকে ক্ষমতাসীন বিজেপি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে। দেখুন, বিজেপি ক্ষমতায় আছে, অনেক রাজ্যেরও মুখ্যমন্ত্রী তারা সবচেয়ে বেশি, সুতরাং এই পশ্চিমবঙ্গের আসনটা তাদের পেলেই কি না পেলেই কি, কিন্তু তারা এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে এবং চ্যালেঞ্জ হিসাবে নিয়ে তারা জয় লাভ করেছে। এবং এই জয় লাভ করার ফলে এই প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে কট্টরপন্থী হিন্দুত্ববাদী রাজত্বের জাগরণ ঘটলো। অনেকে বলবেন মমতা ভালো ছিল না, তিনি ফারাক্কা চুক্তি নবায়ন করতে চাননি, তিনি গঙ্গা চুক্তি বাস্তবায়ন করতে চাননি, সবই ঠিক আছে, কিন্তু মেন হচ্ছে কি, উনি ওনার দেশের লোককে ভালোবাসতেন। যে যদি
এইসব চুক্তি চালু হয় তাহলে কলকাতার ভাগে বা পশ্চিমবঙ্গের ভাগে পানি কম পড়বে, এই কারণে উনি বিরোধিতা করেছিলেন। এবং ওনার কারণেই কিন্তু দীপুমণি চাকরি হারিয়েছিল। কিভাবে? দীপুমণি কিন্তু আওয়ামী লীগের প্রথম আমলে 2009 থেকে 13 সাল পর্যন্ত তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, এবং তো আছে দীপুমণি পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় সবচেয়ে বেশি তিনি বিদেশ সফর করেছেন। তো সেই দীপুমণি নাকি একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি রকম একটা বাদানুবাদে জড়িয়ে গিয়েছিলেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনার কাছে নালিশ দিয়েছিলেন, এবং তারপরে যখন 14 সালের বিনা ভোটে নির্বাচন হলো, সে নির্বাচনের পরে দীপুমণিকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এই পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের একটা উপকার হয়েছে। আওয়ামী লীগ নতুন জাতির পিতা পেয়েছে। আমি দেখলাম যে অনেকে খুব খুশি আওয়ামী লীগের, যেমনটা খুশি হয়েছিল ওই যে 14 সালে যখন নরেন্দ্র মোদী ক্ষমতা এলো, তখন বিএনপি খুশি হয়েছিল যে যেহেতু শেখ হাসিনাকে কংগ্রেস এনেছে মনমোহন সিং এর পার্টি, এখন মনে হয় নরেন্দ্র মোদী বিএনপিকে সাপোর্ট করবে। অথচ গাধারা বোঝে না যে ভারতের মতো দেশের সরকার বদলায় কিন্তু নীতি বদলায় না। নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে আরো বেশি সমর্থন করা শুরু করলো। তো এখন আবার এই আওয়ামী লীগ নতুন জাতির পিতা পেয়েছে শুভেন্দুকে, শুভেন্দু জিতছে, খুবই খুশি। আমি দেখলাম যে এই যে শেখ হাসিনার ঘেটুপুত্র জাহাঙ্গীর জাহাঙ্গীর সেই শুভেন্দুকে গিয়ে ফুলের শুভেচ্ছা জানিয়েছে। যদিও ছবিটা ফেক না আসল জানি না, আজকাল তো এআই দিয়ে প্রচুর ছবি বানানো যায়, এই ছবিটা ভেরিফাই করা আমাকে সম্ভব হয়নি, আমি দুঃখিত, যদি এআই হয় ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট আমি দেখেছি যে এই জাহাঙ্গীর এই শুভেন্দুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে, খুবই খুশি তারা। কিন্তু খুশি হলে লাভ কি? আরে বিজেপি তো কেন্দ্রে বসেছিল, পুরো ভারতবর্ষে বিজেপি ক্ষমতায় যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, ভারত কিছু করতে পেরেছে? করতে পারে নাই তো। বাংলাদেশের জনসংখ্যা প্রচুর, এটা আমাদের জন্য একদিকে অভিশাপ, আরেকদিকে আশীর্বাদ। অভিশাপ কি? এত বেশি জনসংখ্যা, মানে এদের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা খুবই ঝামেলার কাজ। আর আশীর্বাদ হচ্ছে যে ভারত জানে যে এত জনসংখ্যার দেশ, একটা ঢিল মারলে ভীমরুলের মতো এক ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসবে, তখন এদেরকে সামলানো যাবে না, ভালো করেই জানে। আর এটা শুভেন্দুর অজানা নয়, কিন্তু শুভেন্দু ওই যে অসারের তর্জন গর্জন ইশার, শুভেন্দু আছে একটা, আবার আসামে আছে হেমন্ত বিশ্ব শর্মা, আবার ওই ত্রিপুরা রাজা আছে রাজা প্রদত্ত নারায়ণ, সে বলতেছে যে চট্টগ্রামটাকে আমরা একদম নিয়ে নেব। ভাই, তুমি একটা দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলতেছো। অনেকে বলবেন বাংলাদেশ বলে না, বলে হাসনাত একবার দুইবার বলেছিল, আমি এটাতে সন্তুষ্ট না, কারণ ভারতের 7 সিস্টার সার্বভৌমত্ব এগুলি নিয়ে আমাদের কথা না বলাই ভালো, কারণ ভারত আরেকটা দেশ, আমরা আরেকটা দেশ। ঠিক তেমনি আমাদের দেশ নিয়েও ভারতের কথা না বলা ভালো। কিন্তু হাসনাত তো ওই সময় এমপিও ছিল না, বয়স কম, সে বলেছে। কিন্তু এই ভারতের এই বুড়ো বুড়ো রাজনীতিবিদগুলো, অভিজ্ঞ রাজনীতিবিদগুলো এবং সরকারের উচ্চ পর্যায় থেকে তারা অনবরত বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের মানুষদেরকে নিয়ে, বাংলাদেশ সার্বভৌমত্বকে নিয়ে অনবরত কথা বলে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একসময় বলেছিলেন যে বাংলাদেশের মানুষগুলো উই পোকা, বলেছিলেন না? বলেছেন তো। এখন এই যে কট্টর হিন্দুত্ববাদী রাজনীতি, এটা এতদিন আসলে এই পশ্চিমবঙ্গ থেকে দূরে ছিল। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ বর্ডারই কিন্তু পশ্চিমবঙ্গে, এখন এসে পড়েছে। এবং ভোটের আগে থেকেই অনবরত প্রচারণা, দেখো দেখো বাংলাদেশের নির্বাচনে কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী সকল জেলাগুলোতে জামাত ইসলাম জয়লাভ করেছে। এখন যদি বিজেপি ক্ষমতায় না আসে, পশ্চিমবঙ্গে মমতাই থাকে, তাহলে পুরো পশ্চিমবঙ্গকে বাংলাদেশ নিয়ে নেবে। এগুলো কোনো কথা বলেন তো? একটা ব্যাপার হচ্ছে কি, ওই যে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেন না, হুমায়ুন কবির বাবরি মসজিদ বানাচ্ছে, হুমায়ুন কবির, এই এর কারণেও কিন্তু মমতা পরাজিত হয়েছে। হিসাব দেখাই, হুমায়ুন কবির আর একটা ইয়াং ছেলে আছে না, চিকনা লম্বা কবির নাম জানি না, এই দুইজন দুইটা মুসলিম দল গঠন করেছে। হুমায়ুন কবির তো ছিল আগে এই মমতার সঙ্গে, আবার এই যে শুভেন্দু কিন্তু ছিল মমতার দলে, তৃণমূলে। শুভেন্দু মন্ত্রী ছিল। 2020 সালে শুভেন্দু কি একটা যেন দুর্নীতি করেছে, এই কারণে মমতা তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়েছে, এবং সেই দুঃখে সে তৃণমূল ত্যাগ করে চলে গিয়েছে বিজেপির কাছে, বলেছে আমাকে নিয়ে নাও। এরপর থেকে মমতা যাকেই দুর্নীতির দায়ে বহিষ্কার করে সেই গিয়ে যোগ দেয় বিজেপিতে। তো এভাবে হয়েছে আর কি। এখন ওই হুমায়ুন কবির আর আরেকটা, এই দুইজনকে দিয়ে নতুন দুইটা মুসলিম দল গঠন করিয়েছে বিজেপি, এবং বিজেপি বলেছে যে তোমরা সবসময় তোমাদের প্রচারণায় আমাদেরকে গালিগালাজ করবা যে বিজেপি সাম্প্রদায়িক দল, বিজেপি উগ্রবাদী দল, বিজেপিকে ভোট দিবেন না। তাহলে ওই মমতার ভোটটা দুই ভাগ হয়ে যাবে। যেমন আগে নির্বাচনে মুসলমানদের ভোট মমতা একচেটিয়া পেত, এবার অনেক মুসলমান চিন্তা করলো যে মমতা তো হিন্দু, আমাদের মুসলমান ভোট আমরা মুসলমানদেরকে দিব,
তো দিল ওই হুমায়ুন কবিরকে, দিল ওই আটটা লোককে। কিন্তু ওদের তো পার্টি ছোট, ওরা তো আসলে ওই ক্ষমতায় যাওয়ার মতো দল না। হয়তো একটা দুইটা তিনটা পেয়েছে, হুমায়ুন কবির শুনলাম জিততেছে নাকি। তো এতে হলো কি, এতে প্রতিটি আসনে মমতার প্রায় 20,000 30,000 ভোট কাটা গেল। এই ভোটগুলো ওই দুইটা ছোট দলে পড়লো। আর বিজেপির ভোট কিন্তু কাটা যায় নাই। কাজেই বিজেপি এমন হেন কোনো কৌশল নাই যেটা বিজেপি প্রয়োগ না করেছে। এবং সবচেয়ে বড় কৌশল হচ্ছে 90 লাখ মানুষকে সেই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। 1947 সালে এই ভারত পাকিস্তান দুটি রাষ্ট্রের জন্ম হয়, ফলে বাংলাও দুই ভাগ হয়ে যায়, পশ্চিম বাংলা, পূর্ব বাংলা, এবং পূর্ব বাংলার নাম হয়ে যায় পূর্ব পাকিস্তান। কিন্তু এই যে এটা সীমান্ত হয়ে গেল, সীমান্ত হয়ে দুই বাংলাকে ভাগ করে ফেললো, এতে কিন্তু দুই বাংলার মাঝে অত্যন্ত দুঃখ যে কেন দুই বাংলা ভাগ হলো, আমরা তো এক ভাষাভাষী। বিশেষ করে এই আওয়ামী লীগ সহ কিছু বাম সম্প্রদায়ের মাঝে অত্যন্ত কাতরতা দেখা যায় যে কেন আমরা ভাগ হলাম, আমরা তো একই সংস্কৃতি, এক সবই এক। কিন্তু সেই 47 সালের আগে থেকে যদি ধরি, যত অত্যাচারী জমিদার ছিল, হিন্দু জমিদার সবই কিন্তু ছিল কলকাতার। তারা এই বাংলাদেশে এসে বাংলাদেশের নিরীহ মুসলমানদেরকে অত্যাচার করত, খাজনা আদায় করত, নীল চাষ করত। তো এগুলো তো আসলে এই 47 71 যদি বাদও দেই, তাহলেও কিন্তু এই বাঙালি মুসলমান এবং কলকাতার হিন্দু বা মুসলমান বলি, তাদের দুটো ধারা দুদিকে বয়ে গিয়েছে, যেটা কিন্তু সম্পূর্ণ মিলন ঘটতো না। তারপরেও কিন্তু এদের মুখে একটা ছিল যে না, আমরা বাঙালি, আমাদের একটা কালচার তো অবশ্যই অবশ্যই আছে, এটা অস্বীকার করি না, বাট আসলে ওইভাবে নাই। আমরা বাংলাদেশে কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী, আর ওরা হচ্ছে বাঙালি, এবং এই বাঙালিরা হচ্ছে ভারতীয় জাতীয়তাবাদী বিশ্বাসী। দিন শেষে এটাই হচ্ছে ওদের আসল পরিচয়, যেটা কিনা এই নির্বাচনে ফুটে উঠলো। সুতরাং এই যারা মনে করে যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ আমাদের একই কালচারে চলা উচিত, একই আদর্শে চলা উচিত, তারাই আসলে আওয়ামী লীগ, তারাই আসলে বাম। এবং ভারতও মনে করে যে যদি বাংলাদেশকে কবজায় রাখতে হয়, বাংলাদেশের সাংস্কৃতিক এবং রাজনৈতিকভাবে অলিখিতভাবে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করে রাখা যায়, তাহলে আওয়ামী লীগকে আমাদের প্রক্সি দিতে হবে। ওই যে ইরানের প্রক্সি হেজবুল্লাহ, ঠিক ভারতের প্রক্সি হচ্ছে ওই আওয়ামী লীগ। একটা বিষয় ভেবে দেখেন, যেই দলটা উগ্র সাম্প্রদায়িক, যেই দলটা সবসময় মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায়, সেই দলটা যখন ক্ষমতায় আসলো পশ্চিমবঙ্গে, তখন আপনার এটা বোঝা উচিত যে সেই দলটা বা সেই দলের নেতারা আসলে বাংলাদেশি জাতীয়তাবাদীদের স্বার্থ সংরক্ষণ করতে পারবে না। হ্যাঁ, সম্ভব না। তারা তাদের সেই উগ্র চিন্তা চেতনা ধারণ করবেই, এবং এটা আমাদের জন্য কোনো কল্যাণ মোটেও বয়ে আনবে না। অনেকে বলবেন, ভাই জামাত ইসলাম তো কট্টরপন্থী দল। আমি জামাতকে কখনো ভারতের বিরুদ্ধে বা হিন্দুদের বিরুদ্ধে কোনো কথা কখনো বলতে শুনিনি। হ্যাঁ, ছোটখাটো নেতারা ভারতের বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু হিন্দুদের বিরুদ্ধে না। কিন্তু অনবরত এই বিজেপি বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশিদের বিরুদ্ধে এবং বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে অনবরত তারা নিষেধাজ্ঞা করেই চলেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরাও কি আসলে পাল্টা রাজনীতি করব কিনা, যে হ্যাঁ, পশ্চিমবঙ্গে চরম কট্টরপন্থী উগ্র হিন্দুত্ববাদী সরকার আসলো, আমাদের বাংলাদেশেও চরম কট্টরপন্থী ভারত বিদ্বেষী একটা সরকারকে ক্ষমতায় আনবো। এটা মোটেও ঠিক হবে না। আমাদের বাংলাদেশের বর্তমানে যে অবস্থা, তাতে ইসলামিক রাজনীতি আস্তে আস্তে প্রসার লাভ করতেছে, বিস্তার লাভ করতেছে। জামাত ইসলাম প্রথমবারের মতো 75টি বা 76টি আসন পেয়েছে। এখন যদি বাংলাদেশে আস্তে আস্তে ইসলামী রাজনীতির প্রসার ঘটে, তাহলে কি হবে? তাহলে কিন্তু কট্টরপন্থীর উত্থান হবে না, কারণ ইসলাম তো নিজেই কট্টরপন্থার বিরুদ্ধে। ইসলাম নিজেই বলতেছে যে ইসলাম ধর্ম হোক, অন্য ধর্ম হোক, সবার সুরক্ষা নিশ্চিত করতে হবে, কারো প্রতি জুলুম করা যাবে না। ইসলাম তো নিজেই বলেছে যে দুষ্টের দমন, শিষ্টের পালন করো। ইসলাম তো নিজেই বলেছে যে জাকাত প্রথার মাধ্যমে তুমি তোমার আয়ের একটা অংশ গরিবকে দিয়ে দাও। ইসলাম তো নিজেই মানুষকে ধর্ম পালনের স্বাধীনতা, বিশ্বাসের স্বাধীনতা, বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর ভিতরে ইনসাফ, সহাবস্থান এবং শান্তিপূর্ণ আলোচনার পক্ষে। কাজেই বাংলাদেশে যদি ইসলামিক রাজনীতিও পরিপূর্ণভাবে বিকাশ ঘটে ভবিষ্যতে, তারপরেও আসলে ভারতের মতো কট্টরপন্থী
ভারতের বিজেপির মতো উগ্র হিন্দুত্ববাদী হওয়া সম্ভব নয়। সুতরাং আমরা বাংলাদেশিরা যে কোনো ধর্মের বিরুদ্ধে উস্কানি দিয়ে বা বিদেশ ছড়িয়ে রাজনীতি করার পক্ষপাতী আমরা নই। আমাদের বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একটাই পরিচয়, আমরা বাংলাদেশি, এবং আমরা মিলেমিশে থাকবো, এবং সবাই এই দেশের নাগরিক, এটা হচ্ছে সত্য, এবং আমাদেরকে এটা মেনটেন করতে হবে। আমাদের কখনোই বিজেপির মতো উগ্র আদর্শ ধারণ করে রাজনীতি করা উচিত হবে না। বাঙালিরা কারো গোলামি কখনো সহ্য করেনি। ইতিহাস ঘাটলে দেখবেন আপনি, বাঙালিরা যুগে যুগে বিদ্রোহ করেছে, যুগে যুগে, সেই মুঘল সম্রাট থেকে শুরু করে, সেই ইংরেজ আমল থেকে শুরু করে, পাকিস্তান আমল থেকে শুরু করে এই বর্তমানে 24 পর্যন্ত বাঙালিরা কখনোই কারো আধিপত্যের কাছে মাথা নত করেনি। বাংলাদেশ ভারতীয় আধিপত্যের কাছে আগেও মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। এখন পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর সব জায়গায় যদি আস্তে আস্তে এই বিজেপির সরকার ক্ষমতায় বসেও, তাও বাঙালিরা কারো কাছে মাথা নত করবেন না। আমরা কারো কাছে মাথা নত করব না, কিন্তু আমাদের দেশের নাগরিকদের সুরক্ষার জন্য, দেশের নাগরিকদের কল্যাণের জন্য আমরা বাংলাদেশিরা কল্যাণ ভিত্তিক রাজনীতি করে যাব। সেটা হতে পারে ইসলাম ভিত্তিক, সেটা হতে পারে জাতীয়তাবাদ ভিত্তিক। সুতরাং পশ্চিমবঙ্গে কে ক্ষমতায় আসলো, কে না আসলো, এতে আওয়ামী লীগের কিছু এলে গেলেও আমাদের কিছু যায় আসে না। শুভেন্দু আওয়ামী লীগের জাতিপিতা হতে পারে, আমাদের কেউ না। আমাদের কাছে সে একটি নিকৃষ্ট কট্টরপন্থী একজন নেতা। ভালো থাকবেন, ধন্যবাদ।